আপনি দুইটা কোট করেছেন যে তামিম বলেছেন যথেষ্ট সুযোগ পাননি, আর সাকিব বলেছিলেন যে ওয়ান অফ দ্য বেস্ট ইনিংস। বাংলাদেশ দল যদি টি-20 সিরিজ জেতে এটা অঘটন হবে। আমি আপনাকে বলেছি, তো আমি কিন্তু দল দেখেই বলছি এ কারণে। টেস্ট ওয়ানডের পর বাংলাদেশের জিম্বাবুয়ের বিপক্ষে ফলাফল সেই একই, প্রথম টি-20তে হার। বড় ব্যবধানে না হারলেও বাংলাদেশ লড়াইটা একেবারেই করতে পারেনি। বিশেষ করে 170 রানের যখন লক্ষ্য ছিল তখন শুরুটাই বাংলাদেশ নড়বড়ে ছিল। আজ বাংলাদেশ ম্যাচটা কোথায় হারলো তা নিয়ে আমরা কথা বলবো আমাদের ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মাঝারুল ইসলাম। মাঝার, আবারও সেই ব্যাটিং ব্যর্থতা, তাও টপ অর্ডার থেকে। বাংলাদেশ আসলে করছেটা কি জিম্বাবুয়ে সফরে? না, দুইটা বিষয়ে আমার একটু হাসি পেয়েছে, আমি এটা হেসেও দিয়েছি। সেটা হচ্ছে কোথায় হারলো, আরটা হচ্ছে ছোট ব্যবধানে হেরেছে। মানে বড় ব্যবধানে হারেনি বলেছেন। 32 রান এটা টি-20তে অনেক বড় হার। মানে আপনি ছোট বলতে পারবেন না এটাকে। বাংলাদেশ দলের দরকার ছিল 21 বলে 41। সাইফুদ্দিন সেখানে আছে, সেখানে সেট ব্যাটার রাব্বি আছে। সেই ম্যাচে 32 রানে হেরেছেন। তার মানে বাকি 4 উইকেট এবং 20 বলে আপনি করেছেন মাত্র আপনি 11 রান করেছেন। 11 রান না, আপনি করেছেন 9 রান। সো আর 32 রানে হারা অনেক বড় একটা হার। সো এটা একটা বড় বিষয়। এটা হচ্ছে কোথায় হারলো, সেখানে আমার একটু কনফিউশন, চিন্তা করলাম আমি। অবশ্যই বাংলাদেশ দল এই যে এখানেই হেরেছে, শেষের দিকে যে ফিনিশ করতে হয় আমাদের, সেই ফিনিশার নেই। এবং সাইফুদ্দিনকে নিয়ে আমি এর আগেও বলেছিলাম, সাইফুদ্দিন ভালো অলরাউন্ডার হতে পারতেন। দেখুন, এরকম ম্যাচ যদি আপনি ফিনিশ না করতে পারেন, আপনি কবে অলরাউন্ডার হবেন? আপনাকে অলরাউন্ডার কবে বলা হয় বলেন তো? মানে আপনি যদি এরকম ম্যাচ ফিনিশ না করতে পারেন, আপনি অবশ্যই আপনি ক্লোজ কি 41 বল, আপনি 3 ওভারে দরকার, মানে 21 বল, মানে আপনি 3 ওভার 3 বলে দরকার 41 রান। আপনি অন্য দুনিয়ার যে কোনো দলকে দেন, নামিবিয়াকেও দেন, আপনি জিম্বাবুয়েকেই দেন এখানে বাংলাদেশের এগেনস্টে করতে, হাতে 5 উইকেট রেখে। 5 উইকেট কিন্তু ছিল, মানে মাহাদি যখন আউট হয়েছে তারপরে বলছি, তার আগের বলে আউট হয়েছেন মাহাদি, তার মানে 5টা উইকেট ছিল। 5 উইকেট 21 বলে 41 দরকার। আপনি কেন পারবেন না? এই কাজগুলো আপনাকে অন্য যে কোনো দলকে দেন, তারা 10 বারের মধ্যে 8 বারই করবে, 9 বারই করবে। আপনাকে বললাম যে বাংলাদেশকে এই ম্যাচে এই রানে আবারও খেলতে দেন, আবারও হারবে। আমি এর আগেও বলেছি, বাংলাদেশের ব্যাটিং লাইন আপটা যেভাবে গেছে, সেটা স্তম্ভ হোক বা ধরে রাখা হোক বা ক্যালকুলেটিভ হোক, খেলতে পারবে না। বাংলাদেশ যদি 5 দ্রুত না হারিয়ে, 78 রানে না হারিয়ে যদি 78 রানে 2 উইকেট থাকতো, তাও এই ম্যাচ হারতো। কারণ বাংলাদেশের তো ডেপথ নেই, বাংলাদেশ ওই ক্যালকুলেটিভ খেলতে পারে না। কোনো একদিকে গিয়ে বাংলাদেশ দল ব্যাক করতো, হয়তো শুরু দিয়ে খুব ভালো করে জঘন্য করতে পারে, এই যে মাঝখানে ভালো করে জঘন্য করে। সো আমি এটা নিয়ে আসলে আপনার সাথে একমত না যে ছোটো ব্যবধানে হার। আর কোথায় হেরেছে সেটাই বললাম, যে শেষের দিকে হেরেছে, এবং এটা বড় ব্যবধানে হার বাংলাদেশের। ম্যাচ শেষে অধিনায়ক তাহিদ হৃদয় পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে জানিয়েছিলেন টপ অর্ডার থেকে যে রানটা আসার যে ব্যর্থতাটা, সেই জায়গায় বাংলাদেশ দল হেরেছে। তিনি সেই সঙ্গে আরেকটি কথা বলেছেন, পরবর্তীতে যদি ম্যাচ সিনারিও এরকম থাকে তার টপ অর্ডার জ্বলে উঠবে। মাঝার, আপনার কি মনে হয় টপ অর্ডারে সেই আগের ব্যাটসম্যানরাই খেলছে, তানজিদ তামিম, তিনি হঠাৎ জ্বলে ওঠে, সাইফ লম্বা সময় ধরে ছন্দে নেই, এখানে কি সৌম্য সরকার বা নাজমুল হোসেন শান্তর অভিজ্ঞতাটা বাংলাদেশ মিস করছে কিনা? কীভাবে জ্বলে উঠবে? আপনি 2 টেস্ট, মানে একটা টেস্টে 2 ইনিংসে 92 ওভার ব্যাট করেছেন, শেষ। আপনি 2টা ওডিআইতে বাজে ব্যাটিং করেছেন, থার্ড ওডিআইতে জিতেছেন, তারপরেও শেষে গিয়ে 2টো আমরা দ্রুত হারিয়েছিলাম। কোথায় ভালো ব্যাটিং করবে? আমি, মানে আমার কথা হচ্ছে, আমি আগেও বলেছি, আপনার সাথে হয়তো বলেছি, যে বাংলাদেশ দল যদি টি-20 সিরিজ জেতে এটা অঘটন হবে। আমি আপনাকে বলেছি, তো আমি কিন্তু দল দেখেই বলছি এই কারণেই বলেছি, বাংলাদেশ দল ওই ডেপথটা নেই। আপনি শান্তকে নিয়ে আসেন, শান্তকে নিয়ে অনেক সমালোচনা আছে, শান্ত টেস্ট এবং ওডিআইতে ভালো করতে পারেনি, তারপরেও ওই ডেপথ দরকার। আপনি শুরুর দিকে দেখেন, যখন তামিম আউট হয়ে গেল, যখন সাইব আউট হয়ে গেল, ইমন এসে সেইটা ক্যারি করতে পারেনি। আপনার মাঠটা বড়, বাউন্ডারি বড়, এখানে আপনি বাউন্ডারির তুলনায় আপনি যদি ডাবল, মানে সিঙ্গেলস বা 3 রানের জন্য খেলেন, অথবা যেখানে গ্যাপ আছে সেখানে খেলে, যেটা জিম্বাবুয়ে শেষের দিয়ে করেছে, ভালো হতো। আপনি বাউন্ডারি অনেক বড়। এখানে বাংলাদেশ খেলেছে যেগুলো দেখেন, বেনের যে আউটটা হয়েছেন, এছাড়া সেকেন্ড রাজা যে আউটটা হয়েছেন, হয়তো বাংলাদেশের 6 হতো সেগুলো। কিন্তু ওই জায়গা থেকে এক্সপিরিয়েন্স নেওয়া দরকার ছিল, যে ভাই আমরা কীভাবে খেলবো, 170 রান দরকার। আমার রাব্বি ভালো করেছে, সেই জায়গা থেকে যদি আমরা 1-2 খেলতাম, আমরা ম্যাচও জিততাম। সেই ক্যালকুলেটিভ চিন্তা ভাবনা তো নেই আমাদের। আমি এই জন্য বলেছি, বাংলাদেশকে আবারও এই রানের চেস করতে দেন, আবারও হারবে বাংলাদেশ। যদি এই সিরিজ জিতেও যায় এখনও, সেটা অঘটন হবে। সো আপনি হয়তো বা শান্ত থাকলে খুব বেশি চেঞ্জ হতো না, সৌম্য থাকলে খুব বেশি চেঞ্জ হতো না, কিন্তু তাদের এক্সপিরিয়েন্সটা আছে। আপনি কীভাবে ক্যারি করবেন, কীভাবে ক্যারি করে ম্যাচ জিতাবেন, ওই ক্যালকুলেটিভ বিষয়টা, এক্সপিরিয়েন্সটা আছে, তো সেটা হয়। আমি এই কারণেই বলেছি, আমাদের ইমন কী করবে? ইমন আপনাকে 10 বলে 20 করে চলে যাবে, কিন্তু আপনার থাকাটা জরুরি এর বড় মাঠে, সেটা বুঝবে না। সো দেখুন, একটা ওভারের খেলা, যদি একটা ওভার কেউ এদিকে থাকতে পারতো, সাইফ হোক, তামিম হোক, ইমন হোক,
বা হৃদয় তো স্লো ব্যাট করেছে, তারপরে এই তিনজনের মধ্যে একজন যদি থাকতে পারতেন, 1-2টা ওভার, তাহলে তো ম্যাচটা অন্যরকম হতে পারতো। বাংলাদেশের ব্যাটিংয়ে পুরোটাই ব্যর্থতা। যদি প্রাপ্তির কথা বলতে হয়, ইয়াসির আলী রাব্বি লম্বা সময় পর তিনি দলে ফিরেছেন। তার বাদ পড়াটা নিয়ে অনেক প্রশ্ন ছিল। তখন অধিনায়ক ছিলেন তামিম ইকবাল, তিনি ইনজুরিতে ছিলেন। তখন তিনি বলেছিলেন যে ইয়াসির রাব্বি যথেষ্ট সুযোগ পাননি। সাকিব আল হাসানও মোটামুটি একই কথা বলেছিলেন। মাজার, আপনার কি মনে হয় এই আজকের ম্যাচে একমাত্র প্রাপ্তি কি ইয়াসির রাব্বি? শামীম হোসেন পাটোয়ারিকে আমরা লোয়ার মিডল অর্ডার ফিক্স করার চেষ্টা করেছিল, কিন্তু তিনিও ছন্দহীন ছিলেন। ইয়াসির রাব্বিতে কি বাংলাদেশ একটা উত্তর পেল কিনা? না, উত্তর পেলেও অবশ্যই এই জায়গায় ভালো একজন ব্যাটারকে দরকার আমাদের। খুবই খুশি, যদিও আমি চাইনি রাব্বি খেলুক, দর্শকের কথা বলতে পারে, কারণ অনেকদিন দলে বাইরে ছিলেন, হঠাৎ করে এসে দলে খেলবেন, অ্যাডজাস্টমেন্টের বিষয় আছে, কিন্তু অপশন নেই। আপনাকে আজ সলিড ব্যাটার দরকার। অপশন কি আছে? সৈকত খেলানো হবে না অ্যাজ এ ব্যাটার। সো আমি চেয়েছিলাম, মানে আমার চাও তো এখন যা আসে না, বাট আমার যেটা চিন্তা ছিল, একজন ব্যাটার থাকলে ব্যাটার খেলতো রেগুলার, দেন রাব্বি একটা ম্যাচ পরে খেলতো, বাট খেলেছে, দারুণ করেছে। আপনি দুইটা কোট করেছেন, যে তামিম বলেছেন যথেষ্ট সুযোগ পাননি, আর সাকিব বলেছিলেন যে ওয়ান অফ দ্য বেস্ট ইনিংস, সেটা হচ্ছে সাউথ আফ্রিকা এগেনস্টে থার্ড ওডিআইতে মনে হয় ম্যাচ জিতানোর একটা ইনিংস খেলেছিলেন রাব্বি। তখন এখনও মনে আছে, তখন খুব প্রশংসা করছেন সাকিব আল হাসান। কিন্তু হয়েছে কি, আবার বাদটাও তো এমনটা নয় যে হঠাৎ করে বাদ দেওয়া হয়, খারাপ না হলে বাদ দেওয়া, এমনটা নয়। বাংলাদেশের প্রেক্ষাপটে সুযোগ পেয়ে বাদ পড়েন, হয়তো বা 5টা ম্যাচ, 6টা ম্যাচ, 4টা ম্যাচ সুযোগ পেয়েছেন। হ্যাঁ, রিসেন্ট হয়তো ভালো করতে পারেননি, বিপিএলে ভালো করতে পারেননি, কিন্তু সবশেষ একটা টি-20 সিরিজ ছিল অস্ট্রেলিয়াতে, সেখানে ভালো করেছেন, এই জন্য রাখা হয়েছে। যদিও ডোমেস্টিক আপনি যদি দেখেন, সোহান ভালো করেছেন, হাবিবুর রহমান সোহান, শান্ত ভালো করেছেন, জাকিরকেও চিন্তাভাবনা করা যেতে পারতো, আকবর ভালো করেছেন, ভালো এরকম করেনি ব্যাটিংয়ে, বাট বিবেচনা তাদের করা যেত তারপরে হয়তো বা নাম আসতো রাব্বির। কিন্তু যেহেতু প্রস্তুত ছিলেন, পাইপলাইনে ছিলেন, যেহেতু বিসিবি সেটআপে ছিলেন, এই জন্য কিন্তু তাকে নিয়ে আসা হয়েছে এবং অন্যদিকে দেখা হয়েছে। যাদের নাম বলেছি, আপনি জাকের হোক, সেখানে যদি আমি শান্তর কথা বলি, তারা তো খেলেছেন প্রিভিয়াসলি। তো সেদিক থেকেও ভালো একটা সুযোগ দেওয়া হয়েছে, ভালো করেছেন। সৈকতকে যেমন ওডিআই সিরিজে ব্যাক করা হয়েছে, অস্ট্রেলিয়া এগেনস্টে দারুণ করেছেন। মাসসেরা ক্রিকেটার হয়েছেন আইসিসি, আপনি জানেন। সাথে হচ্ছে আবার এখানে ইয়াসির রাব্বিকে নিয়ে বাজি ধরা হয়েছে, ভালো করেছেন। তবে ম্যাচ জিততে পারলে আর ভালো লাগতো। দর্শক, বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা দ্বিতীয় টি-20 থাকবে কিনা সেটা আমরা পরবর্তীতে জানতে পারবো। আজ বিদায় নিচ্ছি। বাংলাদেশের দ্বিতীয় টি-20তে ঘুরে দাঁড়াবে সেই প্রত্যাশাই রাখছি। ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।